হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখব ক্লাস 11-এ একটি সুন্দর ভালোবাসার গল্প, যেটার নাম হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। এটি লিখেছেন ও হেনরি। তো এই জিমি ভ্যালেন্টাইন তোমাদের সেকেন্ড সেমের সেকেন্ড গল্প রয়েছে, এবং এই জিমি ভ্যালেন্টাইন গল্পটা কিন্তু তোমাদের খুবই সুন্দর লাগবে আশা করি। তো এটি যে লিখেছেন তার নাম হচ্ছে ও হেনরি। এবার ও হেনরি সম্পর্কে যদি আমরা কিছু তথ্য জানার চেষ্টা করি, তাহলে প্রথমেই এটা বলতে হয় যে ও হেনরি কিন্তু তার অরিজিনাল নাম নয় লেখকের। তার অরিজিনাল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। তো এই উইলিয়াম সিডনি পোর্টার তিনি ও হেনরি ছদ্মনাম নিয়ে কিন্তু এই ছোট গল্পটি লিখেছেন তোমাদের। তো এই ছোট গল্পটি যখন লেখেন তিনি ছিলেন কিন্তু জেলে জেলে বসে এই গল্পটি কিন্তু তিনি লিখেছিলেন, এবং এই গল্পের পুরনো নাম দেওয়া হয়েছিল রিট্রাইভ রিফরমেশন। পরবর্তীকালে এটি কিন্তু তোমাদের জিমি ভ্যালেন্টাইন নামে বেশি পরিচিত হয়ে গেছে। তো ছোটবেলা থেকে যদি আমরা দেখি ও হেনরির কথা, তো তার জীবনটা কিন্তু অনেকটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গেছে। ছোটবেলায় তিনি তার মাকেও হারিয়েছিলেন, এবং তাকে একটা মিথ্যে চুরির দায়ে বলতে গেলে কিন্তু তাকে জেলেও যেতে হয়েছিল। এবার যদি জেলে যাওয়ার ফলে তার যে সামাজিক যে সম্মান এবং যে পারিবারিক দিকটা ছিল, সব দিকটাই কিন্তু খুবই বিপর্যস্ত হয়ে গেছিল তার জেলে যাওয়ার জন্য। মানুষের ক্ষেত্রে তার সম্মানটা প্রচন্ড ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে কিন্তু তার একটা খুবই খারাপ সময় তার মধ্যে দিয়ে কিন্তু তার ফ্যামিলি গেছিল তার জেলে যাওয়ার জন্য। এবং জেলে বসেই কিন্তু তিনি এই গল্পগুলি লিখেছেন, এবং এই জেলে বসে তিনি অ্যাকচুয়ালি বলতে গেলে 12টি গল্প লিখেছেন, যার মধ্যে এই জিমি ভ্যালেন্টাইন কিন্তু একটি। এবং তার টোটাল জীবনে তিনি 350-এরও বেশি কিন্তু গল্প লিখে গেছেন। তো যখন তিনি জেলে ছিলেন তখনকার লেখা গল্প হচ্ছে আমাদের এই জিমি ভ্যালেন্টাইনটা। এবং জীবনে জেল থেকে বেরিয়েও কিন্তু তার জীবনে কিন্তু খুব একটা শান্তি দেখা যাচ্ছে না। তার জীবনে কিন্তু অনেকটাই খারাপ সময়ের মধ্যে তাকে তারপরেও যেতে হয়েছে, এবং তার জেলে যাওয়ার জন্য তার সম্মান যে নষ্ট তো হয়েছেই অবশ্যই। তার প্রথম স্ত্রীকেও তিনি সেই সময় হারিয়েছেন, এবং তার জেল থেকে বেরিয়ে তিনি দ্বিতীয় বিবাহ করেন, এবং দ্বিতীয় বিবাহের পরের যে প্রথম সন্তান সেটিও কিন্তু মারা যায়। খুব অল্প সময়ে কিন্তু মারা যায় তার যে প্রথম সন্তান দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে। এবং সেই দিকটাও কিন্তু তার খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছে কিন্তু জেল থেকে বেরিয়ে যাওয়ার পরেও তার জীবনটা। তো তার এই লেখাগুলোর মধ্যে দিয়ে কিন্তু তার একটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাই। এবং যদি বলা যায় যে তার বাস্তব জীবনের কিন্তু বহু অংশ বা বহু তিনি যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন জীবন থেকে, তার বিশেষ কিছু জায়গা কিন্তু তার বহু লেখার মধ্যে দেখা গেছে। এবার জিমি ভ্যালেন্টাইন এমন একটা গল্প যেটা তিনি লিখেছিলেন জেলে বসে অবশ্যই, এবং এই গল্পের মাধ্যমে কিন্তু বহু জায়গা তিনি দেখিয়েছেন এমন যে মানুষ কিভাবে পরিবর্তিত হতে পারে, কিভাবে পরিবর্তন হতে পারে, কিভাবে মানুষের জীবনে ট্রান্সফরমেশন গুলো আসতে পারে, বা মানুষ কিভাবে নিজে একটা ভালো আরো ভালো মানুষ থেকে, যে অপরাধ করেও হোক বা না করেও হোক সেই ক্ষেত্র থেকে বেরিয়ে কিন্তু একটা ভালো সভ্য সমাজের উপযুক্ত একটা মানুষে কিন্তু কিভাবে পরিণত হতে পারে, এবং কিভাবে ভালোবাসার দিকটাও তিনি কিন্তু খুব ভালোভাবেই তার এই গল্পের মাধ্যমে দেখিয়েছেন। তো আমরা এই জিমি ভ্যালেন্টাইন এবার শুরু করি। ফার্স্টেই বলছে দেখো যে এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। অর্থাৎ এখানে কোন কথাটা বলা হচ্ছে, যে একজন গার্ড অর্থাৎ একজন রক্ষী আসলেন টু দ্য প্রিজন শু শপ। প্রিজন শু শপ বলতে কিন্তু বলা হচ্ছে যে জেলের মধ্যে যে জুতো তৈরির জায়গা রয়েছে সেইখানকার কথা বলা হচ্ছে। অর্থাৎ জেলে কিন্তু তাদেরকে সবসময় কিন্তু কাজ করার মাধ্যমে তারা জীবনটা অতিবাহিত করা হয়। যে জেলে গিয়ে যে তারা একদমই রাজার মতো হালে রয়েছে বা তাদেরকে ফ্রি ফান্ডে সবকিছু করানো হচ্ছে, এরকম কিন্তু একদমই না। আমাদের যে ভারতীয় দণ্ডবিধি দেখা হয়, সাজা ঘোষণা করার সময় কিন্তু সশ্রম কারাদণ্ড কথাটা বলা হয়। এই সশ্রম কারাদণ্ড কথাটার অর্থই হচ্ছে কি, শ্রম করে তোমাকে কিন্তু তোমার জীবনটা অতিবাহিত করতে হবে। অর্থাৎ জেলের মধ্যে বসেও কারাদণ্ডে দণ্ডিত হওয়ার পরেও কিন্তু তোমাকে শ্রমটা চালিয়ে যেতে হবে। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে যে এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ হোয়ার জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যাসিডুয়াসলি স্টিচিং আপার্স। এই অ্যাসিডুয়াসলি মানে হচ্ছে খুবই একনিষ্ঠ ভাবে আমরা বলতে পারি, অথবা মনোযোগ সহকারে বলতে পারি।
অর্থাৎ এই জিমি ভ্যালেন্টাইন কিন্তু যখন জেলে বসে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে এই জুতো তৈরির কারখানায় জুতোর একটা ওপরের যে অংশটা বলছে সেই অংশটা যখন স্টিচ করে অর্থাৎ অংশটা যখন সেলাই করছিলেন, তখন কিন্তু একটা রক্ষী এসে তাকে ডাকলো সেই ঘরে, অ্যান্ড এসকর্টেড হিম টু দ্য ফ্রন্ট অফিস। এসকর্টেড মানে হচ্ছে কাউকে সঙ্গ দিয়ে নিয়ে যাওয়া। আমরা যদি বর্তমান সময়ের ক্ষেত্রে যদি ভাবি, আমি বর্তমান সময়ে এই কথাটা তোমরা হয়তো অনেক সময় শুনে থাকবে, এসকর্ট। এসকর্ট বলতে কিন্তু যে কোনো নেতা মন্ত্রী তোমরা দেখে থাকো, নেতা মন্ত্রীর গাড়িগুলো যখন যায় তাদের সঙ্গে কিন্তু অনেক এসকর্ট ভ্যান যায় আগে এবং পরে, যেগুলো কি করে তাকে গার্ড দিয়ে তাকে রক্ষা করে অথবা তার সেফটির জন্যই তাকে কিন্তু সঙ্গ দিয়ে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। তো সেই ক্ষেত্রে এখানেও কি বলছে যে অ্যান এসকর্টেড ইন দ্য ফ্রন্ট অফিস, অর্থাৎ এই সেই রক্ষীটি জিমি ভ্যালেন্টাইনকে কি করলো, জিমি ভ্যালেন্টাইনকে সঙ্গ দিয়ে কিন্তু ওই জেলের যে ফ্রন্ট অফিস সামনে অফিস ঘর রয়েছে সেই অফিস ঘরে গিয়ে কিন্তু পৌঁছে দিয়ে এলো। দেয়ার ওয়াজ দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, বা সেখানে যে ওয়ার্ড অর্থাৎ প্রধান যে রক্ষীর কথা বলা হচ্ছে, প্রধান রক্ষীকে বলা হয় ওয়ার্ডেন। তো সেই প্রধান রক্ষী কিন্তু জিমিকে তার ক্ষমাপত্র দিল। পার্ডন মানে আমরা এখানে বলবো, পার্ডন মানে অ্যাকচুয়ালি ক্ষমা ক্ষমা করা বলা হয়, কিন্তু এখানে বলতে পারি যে ক্ষমা, পার্ডন মানে ক্ষমা তো সেই রক্ষী দিতে পারে না, ক্ষমা দেয় অন্য কোনো মহৎ ব্যক্তি হিসেবে ক্ষমা দেয়, মানে কোনো সরকারি অধিকারী হিসেবে ক্ষমা কিন্তু দেয়। তো সেই হিসেবে এখানে রাষ্ট্রপতি বা রাজ্যপাল এই ধরনের যে মানুষগুলো যারা যাদের হাতে আইন কানুনের ভারটা রয়েছে তারা ক্ষমাটা দেয়, বা সেই ক্ষমার যে সিগনেচার করা লেটার, সেই লেটারটা কিন্তু পার্ডন হিসেবে এখানে এই ওয়ার্ডেন জিমির হাতে তুলে দিল। অর্থাৎ এখানে আমরা বলবো ক্ষমাপত্র। তো বলছে কি যে জিমিকে তখন কিন্তু সেই ক্ষমাপত্রটা তুলে দিল, হুইচ হ্যাড বিন সাইন্ড দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর। অর্থাৎ গভর্নর মানে কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি রাজ্যপাল কিন্তু তাকে ক্ষমাটা দিয়েছে। তো সেই ক্ষমাপত্রটা রাজ্যপালের দ্বারা যেটা সই করা হয়েছিল সেই ক্ষমাপত্রটা জিমির হাতে তুলে দেওয়া হলো। জিমি টুক ইট ইন এ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি কিন্তু এটা একটা টায়ার্ড কাইন্ড অফ ওয়েতে, অর্থাৎ টায়ার্ড বলতে এখানে সে অনিচ্ছা, অনেকটা তার মধ্যে অনীহা রয়েছে, সেই রকম একটা অলস ভাবে সে কিন্তু নিয়ে নিল, মানে নিতে হবে সেই অর্থে সে নিয়ে নিল জিনিসটা, এই অর্থে বলা হচ্ছে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। সেন্টেন্স বলতে কিন্তু এখানে এই সাজার কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো বলছে এই সাজা যে 4 বছরের সাজা তার হয়েছিল তার মধ্যে সে অলরেডি 10 মাস অতিবাহিত করে ফেলে, 10 মাস সাজা সে কিন্তু ভোগ করেছে। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months অ্যাট দ্য লংগেস্ট। সে আশা করেছিল সে সর্বোচ্চ হলে 3 মাস সাজা ভোগ করবে, তার বেশি কিন্তু তাকে ভোগ করতে হবে না, সেটা এ বাইরে থেকেই আশা করেছিল কিন্তু জিমি ভ্যালেন্টাইন। When a man with as many friends on the outside as Jimmy Valentine had is received in the star, it is hardly worthwhile to cut his hair. এই লাইনটা খুব ভালো করে মন দিয়ে দেখবে যে হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি 3 months, এটা তো সে আগেই বলছে যে তার আশা ছিল 3 বছর, সরি 3 মাস। কেন? কারণ যতগুলো বন্ধু জিমি ভ্যালেন্টাইনের রয়েছে, অর্থাৎ যতগুলো বন্ধু বলতে কিন্তু এখানে এই প্রভাবশালী ব্যক্তিদের কথা বলা হয়। অর্থাৎ কোনো যদি আমরা দেখি যে নর্মাল জীবনেও যদি আমরা দেখি কোনো প্রভাবশালী ব্যক্তি যদি জেলে প্রবেশ করে তার কিন্তু তাকে বের করে আনার জন্য কিন্তু অনেক প্রভাবশালী লোকজন কিন্তু তাদের বিরুদ্ধে, মানে আইনের বিরুদ্ধে তারা কিন্তু রুখে দাঁড়ায়। অর্থাৎ আমরা বলতে পারি যে ভ্যালেন্টাইন এর এত কানেকশনস রয়েছে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যে ভ্যালেন্টাইন কি আশা করেছিল যে তাকে 3 মাসে বেশি আর থাকতেই হতে হবে না, সেই অর্থে কিন্তু সেই আশাটা করেছিল। এবং এই কথাটাই বলছে দেখো যে as a man with as many friends on the outside as Jimmy Valentine had, যত বন্ধু জিমি ভ্যালেন্টাইনের প্রভাবশালী বন্ধু রয়েছে বাইরে, is received in the star, এখানে স্টার বলতে কিন্তু আমরা বলতে পারি যে কোন হাজত, আমরা নর্মালি স্টার হচ্ছে কিন্তু একটা আমেরিকান স্ল্যাং বলতে পারি, যে জেলখানাকে আমরা যদি জেলখানা বলি আমরা বাংলা ভাষায় এটাকে আমরা হাজত বলতে পারি বা কয়েদখানা বলতে পারি। তো এটা তো অ্যাকচুয়ালি আসল অর্থ না, আমরা কিন্তু
এটা স্ল্যাং টাইপেরই কথা হচ্ছে হাজত। তো সেই রকম এই কারাগার বা হাজত এই জিনিসগুলোর কথাই বলছে। এটা কিন্তু একটা আমেরিকান স্ল্যাং হিসেবে জেলখানার সাবস্টিটিউট হিসেবে ইউজ হয় এই স্টার কথাটা। ঠিক আছে? তো বলছে এই যে যাকে এই জেলে যে হাজতে পড়া হয়েছে is it is hardly worthwhile to cut his hair। তার কেশাগ্র অর্থাৎ তার যেন এই এত বন্ধু থাকা সত্ত্বেও যে তাকে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই জিনিসটা যেন তার একটা বড় কিছু তার আমরা যদি স্ল্যাং হিসেবেই যদি দেখতে পারি যে তার কিন্তু কেশাগ্র হিসেবে মানে তার চুলের স্পর্শ করার মতো তার মানে তার সম্মানের স্পর্শ করার মতো কিন্তু একটা কঠিন কাজ। অর্থাৎ জিমি ভ্যানের এতগুলোই বন্ধু বাইরে রয়েছে যে কোনো আইন কিন্তু তাকে বেশি তার টিকিটিও যেন ছুঁতে পারে না, এই রকমের জিনিসটাই কিন্তু বলা হচ্ছে যে তার পক্ষে এতগুলো ভালো বন্ধু এত প্রভাবশালী ব্যক্তি যে তার রয়েছে বাইরে সমাজে, তো সেই অর্থে তার কেশাগ্র স্পর্শ করা বা তার টিকি ছুঁয়ে নেওয়াটাও আমরা যদি বলি ভালো ভাষায়, সেই রকমটা সেটাও কিন্তু একটা খুবই দুরূহ কাজ, সেটা একটা কষ্টকর কাজ। অর্থাৎ তাকে যে এই 3 মাস ভেবেছিল সেই জন্য সে ভেবেছে 3 মাস তার জায়গায় যে 10 মাস তাকে থাকতে হয়েছে, এটাও কিন্তু একটা বড় বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে সেই সময়। তারপরে দেখো বলছে নাও ভ্যালেন্টাইন সেইড দ্য ওয়ার্ডেন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। বলছে ভ্যালেন্টাইন এবার তুমি পরে সকালবেলা কিন্তু এখান থেকে কি ছাড়া পেয়ে চলে যাচ্ছ। ব্রেস আপ অ্যান্ড মেক এ ম্যান অফ ইউর সেলফ। ব্রেস আপ মানে কিন্তু আমরা বলতে পারি যে প্রস্তুত হও বা রেডি হও। তো রেডি হয়ে নাও এবং একটা ভালো মানুষে নিজেকে একটা ভালো মানুষে পরিণত করো। ইউ আর নট এ ব্যাড ফেলো অ্যাট হার্ট। তুমি কিন্তু মনের দিক থেকে কোনো মতেই কিরকম না, কোনো মতেই কিন্তু একটা খারাপ মানুষ নও মনের দিক থেকে। স্টপ ক্র্যাকিং শেপস অ্যান্ড লিভ স্ট্রেইট। শেপস বলতে কিন্তু এখানে আগেকার দিনে সিন্ধুকে যে টাকা পয়সা রাখা হতো বা সোনা দানা রাখা হতো সেই সিন্ধুকগুলোর কথা বলা হচ্ছে। ক্র্যাকিং শেপস বলতে সিন্ধুক ভেঙো না, এই কথাটা কিন্তু তাকে বলা হচ্ছে। অ্যান্ড লিভ স্ট্রেট এবং সহজ ভাবে সোজা হবে বাঁচো। মি জিমি সেইড জিমি ইন সারপ্রাইজ। জিমি যেন এই কথাটা শুনে জিমি খুবই অবাক হয়ে গিয়ে বলছে আমি আমি কেউ এরকম করি, যেন একটা অবাক হওয়ার ছলে সেই কথাটা বলছে। হোয়াই আই নেভার ক্র্যাকড এ সেফ ইন মাই লাইফ। বলছেন আমি আমি তো কোনোদিন জীবনের মধ্যে কোনো সিন্ধুক ভাঙিনি, এই কথাটা জিমি যখন কিন্তু ওয়ার্ডেনকে বলছে। ওয়ার্ডেন এই কথাটা শুনে বলছে ও নো, লাফ দ্য ওয়ার্ডেন। হেসে সে কি বলছে না না তুমি তো করতেই পারো না, এরকম একটা ভাব সে কিন্তু ওয়ার্ডেন এবার এই কথাটা শুনে দেখাচ্ছে, কারণ ওয়ার্ডেন অলরেডি জানে যে জিমির কার্যকারিতাটা কি। বলছে অফকোর্স নট, লেটস সি নাও। না না অবশ্যই তুমি করনি, তাহলে দেখাই যাক কে করে। যাতে মানে তিনি কিছু যুক্তি তার কাছে রয়েছে, সেই যুক্তিগুলো সে প্রেজেন্ট করেছে, তাহলে দেখা যাক তাহলে কে করছে, কে করেছে এই জিনিসগুলো, সেই যুক্তিগুলো তিনি প্রেজেন্ট করবেন বলে কিন্তু তিনি আগের থেকেই এই কথাটা বলে দিচ্ছেন। বলছে হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ড আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব। বলছে তুমি তাহলে কি করে তোমাকে কিভাবে তাহলে পাঠানো হয়েছিল স্প্রিংফিল্ড জব, স্প্রিংফিল্ড কাণ্ড, অর্থাৎ স্প্রিংফিল্ড কাণ্ড একটা কিন্তু ইনসিডেন্ট, অর্থাৎ একখানা বলতে পারি আমরা যে চুরির কেস। তো সেই স্প্রিংফিল্ড জব বলতে কিন্তু এখানে চুরির কাণ্ডটার কথা বলছে। স্প্রিংফিল্ড কাণ্ড তাহলে তোমাকে কি করে পাওয়া গেছিল, তোমাকে কিভাবে পাঠানো হয়েছিল ওখানে, সেটা তাহলে বলো। ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবাই for fear of compromising somebody in extremely high tone society। তুমি যদি কিছুই না করে থাকো তাহলে তোমাকে কিভাবে স্প্রিংফিল্ড কাণ্ডে ধরা হচ্ছে, এটা কি এই জন্য নিজেই দেখো কোনো আমরা যখন কোনো কিছু কনফিডেন্স থাকি তো আমরা নিজেরাই বলি তাহলে এই জন্য হয়েছে বা ওই জন্য হয়েছে, মানে নিজের থেকেই কিন্তু কারণগুলো ওয়ার্ডেন এখানে দেখিয়ে দিচ্ছে। তো সেই অর্থে ওয়ার্ডেন কি বলছে তোমাকে স্প্রিংফিল্ড কাণ্ডে কেন পাওয়া যাচ্ছে। Was it because you would not prove an alibi for fear of compromising somebody? Alibi বলতে আমরা বলতে পারি যে প্রত্যক্ষদর্শী অথবা সাক্ষী বলতে পারি আমরা। তো বলছে তাহলে এই তোমার যে স্প্রিংফিল্ড কাণ্ডে ধরা হয়েছে এটা কি করে হলো, নিজেই তখন কি বলছে যে তাহলে কি এটা হতে পারে যে was it because you would not prove an alibi for fear, তুমি কি ভয় পাচ্ছ কোনো কিছুতে, তুমি কি সাক্ষ্য দিতে ভয় পাচ্ছ। তো কারণ তোমার সাক্ষ্য দিলে কি কোনো হাইটোন কোনো প্রভাবশালী ব্যক্তির কি নাম প্রকাশ হয়ে যাবে, তার কি আঘাত পড়বে, তার কি মান সম্মানে আঘাত পড়বে, এইরকম কোনো কিছু।
মানে কোনো প্রভাবশালী ব্যক্তির ভয়ে কি তুমি পিছিয়ে যাচ্ছ? তাহলে মানে তুমি নিজের দোষটা নিজের ঘাড়ে নিয়ে নিয়েছো, তুমি সাক্ষ্য দাওনি, এই কথাটা কিন্তু ওয়ার্ডেন তাকে বলছে। বলছে or was it simply a case of mean old jury that had in it for you? অথবা এটাও কি তাহলে যে তোমার জন্য অন্য কোনো বৃদ্ধ জাজের মনে কোনো খুবই ক্ষোভ ছিল, যেটা সেই ক্ষোভের জন্য তুমি তাকে জেলে পাঠিয়ে দিয়েছে, সেটাও কি হতে পারে? সেটা কিন্তু জিজ্ঞেস করেছে। বলছে ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউ ইনোসেন্ট ভিকটিমস। তোমার মতো যারা নিষ্পাপ যে আততায়ী, তারা কি, তারা কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু এইটা অথবা এইটা অথবা এই একে অপর এই দুটো জিনিসের মধ্যেই কিন্তু কারণটা দেখা যায়। তোমাদের মতো সাধারণ নিষ্পাপ যারা মানুষ থাকে, তাদের এই জেলে আসার কারণ এটা কি, এইগুলো কি তোমার সাথে হয়েছে? এটা কিন্তু ওয়ার্ডেন জিমি ভ্যালেন্টাইনকে জিজ্ঞেস করেছে। বলছে মি জিমি ভ্যালেন্টাইন সেইড ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস। ও কিন্তু কেন খুবই চুপচাপ ভাবে বলছে আমি, আমার ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করেছেন, এই অর্থে কিন্তু অবাক হচ্ছে আবারও। বলছে হোয়াই ওয়ার্ডেন আই ওয়াজ নেভার ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। বলছেন কেন? বলছেন আমি কিন্তু কোনোদিন জীবনে আমার স্প্রিংফিল্ড আমি যাইনি। স্প্রিংফিল্ড জায়গাটাই যে কেসটার থেকে তাকে ধরা হয়েছিল, বলছে আমি ওই জায়গাতে আমি যাইনি কোনোদিন। সেই অর্থে জিমি ভ্যালেন্টাইন কিন্তু নিজেকে প্রকাশ করছে এখানে যে আমি কোনোদিন যাইনি, অর্থাৎ জিমি কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে কি যে জিমি কিন্তু খুবই ভালো একজন অ্যাক্টর। এবার এই যখন ঘটনাটি ঘটছে তখন এবার কি হচ্ছে দেখো, যে টেক হিম ব্যাক ক্রোনিন সেইড দ্য ওয়ার্ডেন এন্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লোথস। বলছে টেক হিম ব্যাক ক্রোনিন, অর্থাৎ ক্রোনিন অর্থাৎ কে? ক্রোনিন মানে হচ্ছে যে সেই প্রথম রক্ষীটা যে জিমিকে জেলের ওই শপ থেকে নিয়ে এসেছিল এই প্রধান অফিসে, তার নাম কি পেলাম আমরা? ক্রোনিন। তো সে তাকে এবার ওয়ার্ডেন অর্থাৎ প্রধান রক্ষী কি বলছে যে টেক হিম ব্যাক, ওকে নিয়ে বলে অনেক বকে নিয়েছে, আর বকতে হবে না, বুঝে গেছি আমি যে তুমি খুবই নিষ্পাপ, মানে একটু কৌতুক ছলে যিনি মনে করছেন জিনিসটা। সেই হিসাব করে বলছে যাও ওকে নিয়ে যাও এবং ওকে বাইরে যাওয়ার যে পোশাক, সেই পোশাকে কিন্তু রেডি করিয়ে নিও। বলছে আনলক হিম অ্যাট 7 in the morning and let him come to the বুলপেন। আচ্ছা এই বুলপেন কথাটি তোমাদের একটু অপরিচিত লাগতে পারে। তো এই বুলপেন হচ্ছে একটা বসার স্থান, মানে একটা জায়গা বলতে, একটা ঘর বলতে পারি, যেখানে কি জেল থেকে বের করে নিয়ে যেখানে রাখা হয়, যেখানে অপেক্ষা করানো হয় মানুষজনকে, বা বলতে পারি যারা অফেন্সে আটক হয়ে রয়েছে তাদেরকে এখানে এই জায়গাটাতেই অপেক্ষা করানো হয়, তাদেরকে কোর্টে প্রেরণ করার সময় অথবা বাইরে ছেড়ে দেওয়ার সময়, এই সবকিছুতে তাদেরকে ওই অপেক্ষা ঘরটাকে বলা হয় হচ্ছে বুলপেন। তো বলছে কি যে তাকে সকাল 7টার সময় তাকে মুক্ত করে দিয়ে তাকে নিয়ে আসবে এবং এই বুলপেন অপেক্ষা ঘরে কিন্তু তোমরা নিয়ে এসো। বেটার দেন থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইনকে বলছে আর তুমি কিন্তু ভালো হবে যে আমার কথাটা একটু, আমার যে অ্যাডভাইস, আমার যে উপদেশ, সেটাই একটু সেটাকে চিন্তা করো সেটা সম্পর্কে। বলছে at a 7:15 on the next morning Jimmy stood in the warden's outer office। তো বলছে at 1/4, মানে কোয়ার্টার মানে আমরা বলতে পারি কি 1/4 ঠিক আছে। তো 7:15 অর্থাৎ আমরা এখন ঘড়ির ক্ষেত্রে দেখবো, তাহলে ঘড়ি আমরা জানি 60 মিনিট, তো কোয়ার্টার মানে কি 60/4 অর্থাৎ 15 মিনিট। 15 মিনিট কোথায় হয়েছে? 7:15 অর্থাৎ 7টা যে বাজে, 7টা বেজে আরো 15 মিনিট কিন্তু হয়ে গেছে, অর্থাৎ 7:15 সময়কারের কথা বলা হচ্ছে। এটা কিন্তু খুব ভালোভাবে জেনে নেবে যে যদি 7:15 বলে তাহলে কিন্তু 7-এর দিকে যাচ্ছে, অর্থাৎ 15 মিনিট বাকি আছে 7-এ পৌঁছাতে, 7টায় পৌঁছাতে। এবং যদি 7:15 বলে তাহলে মানে কিন্তু 7টা পেরিয়ে কিন্তু কোয়ার্টার অর্থাৎ আরো 15 মিনিট চলে এসছে, ঠিক আছে। তো বলছে 7:15 সময় পরের সকালে জিমি স্টুড ইন দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস। জিমি কিন্তু ওয়ার্ডেনের যে বাইরের ঘরটা রয়েছে সেখানে কিন্তু অপেক্ষা করছিল। He had on a suit of the villainously fitting ready-made clothes and a pair of stiff, squeaky shoes that the state furnishes to its discharged compulsory guests। তো বলছে সে কি পরে আছে? সে একটা স্যুট পরে আছে অফ দ্য ভিলেনিয়াসলি ফিটিং বলতে আমরা বলতে পারি যে খুবই ঢিলে ঢালা পোশাক, অর্থাৎ ভিলেন আমরা যদি আগেকার দিনে একটু সময়টা আগে ফিরিয়ে নিয়ে যাই, তো ভিলেনদের দেখে মনে হতো কিরকম, তারা একটা কোট প্যান্ট টুপি মুপি পরে বসে থাকতো, মানে হাঁটা চলা করতো এবং তাদেরকে দেখতে লাগতো কি অনেকটা খুবই একটা দেখে ভয় লাগতো। তো
তো সেই রকম ভিলেনিয়াসলি ফিটিং বলতে তাদের কিন্তু এটা ঢোলা ঢালা পোশাক এর সঙ্গেই তুলনা করা হচ্ছে। তারা যখন আগেকার দিনের ভিলেন যাদেরকে তুলনা করা হতো, বানানো হতো, তো তারা যেরকম ধরনের পোশাক পরতো সেই রকমই একটু লুজ ফিটিংস এর যে ড্রেস গুলো, যে স্যুট গুলো, সেটাই কিন্তু এখানে জিমি ভ্যালেন্টাইনকে দেওয়া হয়েছে। হচ্ছে রেডিমেড ক্লোথ অ্যান্ড এ পেয়ার অফ স্টিফ স্কুইকি শুজ। স্টিফ বলতে কিন্তু আমরা জানি কি শক্ত, এবং স্কুইকি মানে যেটার একটু ক্যাচ ক্যাচ আওয়াজ হয়, সেই রকম একটা ধরনের জুতো, একটা শক্ত জুতো তাকে কিন্তু দেওয়া হয়েছে। দ্যাট দ্য স্টেট ফার্নিশেস টু ইটস ডিসচার্জ কম্পালসারি গেস্ট। যারা ডিসচার্জ, যাদেরকে ছেড়ে দেওয়া হয়, সেই মানুষজনদেরকে কিন্তু এই গিফট গুলো মানে এই জিনিসগুলো কিন্তু প্রাথমিকভাবে কি বাধ্যতামূলক ভাবে এই জিনিসগুলো তাদেরকে দেওয়া হয়। The clerk handed him a railroad ticket and a $5 bill with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. এখানে দেখো বলছে দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট, অর্থাৎ তার যে ক্লার্ক ছিল, পিয়ন ছিল, সে কিন্তু তাকে একটা রেলের টিকিট দিল এবং $5 অর্থাৎ $5 দিল তাকে, উইথ হুইচ দ্য ল এক্সপেক্টেড হিম টু রিহ্যাবিলিটেট। রিহ্যাবিলিট মানে হচ্ছে পুনরায় নিজের সমাজে কিন্তু একটা ভালো পজিশন গ্রহণ করা, অর্থাৎ রিহ্যাবিলিট মানে পুনর্বাসন, যেটাকে আমরা বাংলায় বলি, সেই পুনর্বাসনের জন্য তাকে কিন্তু $5 এবং ওই রেলের টিকিটটা দেওয়া হলো, যার দ্বারা সরকার কি চায় যে সে একটা ভালো মানুষে পরিণত হবে এবং প্রসপারিটি থাকবে, তার জীবনে উন্নতি ঘটবে, তার জীবনে সমৃদ্ধি আসবে। দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার অ্যান্ড শুক হ্যান্ডস। যে প্রধান রক্ষী ছিল সে তাকে কিন্তু একটা সিগার, চুরুট দিল এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলো। ভ্যালেন্টাইন 7962 ওয়াজ ক্রনিকেলড অন দ্য বুকস। ক্রনিকেলড বলতে আমরা কিন্তু বলতে পারি নথিভুক্ত করা, অর্থাৎ সোজা বাংলা যদি আমরা বলি লেখা। অর্থাৎ এই নাম্বারটা ভ্যালেন্টাইনের 9762, এই নাম্বারটা কিন্তু তার কয়েদি নাম্বার। এই কয়েদি নাম্বারটা কিন্তু ওই জেলের খাতা যেখানে থাকে, রেজিস্টার যেখানে, সেখানে কিন্তু নথিভুক্ত করা হয়েছিল এই নাম্বার দিয়ে। পার্ডনড বাই গভর্নর অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবং তার পাশে লেখা ছিল কি যে ক্ষমা করে দেওয়া হয়েছে রাজ্যপালের দ্বারা। এইটা তো কিন্তু আর ওই নথিভুক্ত করা ছিল। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন। এবং জেমি ভ্যালেন্টাইন কিন্তু জেল থেকে বেরিয়ে আবার নতুন বাইরে সূর্যের দেখা পেল, মানে সূর্য দেখা পেল মানে নতুন একটা তার জেলের জীবন শেষ, সে এবার আবার নর্মাল জীবনে ফিরে এলো, এই অর্থে বলা হচ্ছে। Disregarding the song of the birds and waving green trees and the smell of the flowers, Jimmy headed straight for a restaurant. তো বলছে দেখো যে ডিসরিগার্ডিং দ্য সং অফ দ্য বার্ডস, অর্থাৎ ডিসরিগার্ড মানে করা হচ্ছে ওখানে কোনো পাত্তা না দিয়ে, কোনো রকম মনোযোগ না দিয়ে, অর্থাৎ যে বাকিগুলো গান করছে, সবুজ যে গাছের পাতাগুলো নড়ছে, সুন্দর ফুলের গন্ধ পাওয়া যাচ্ছে, এই জিনিসগুলোকে সে কোনো রকম আমলই দিল না, কোনো পাত্তায় না দিয়ে সে কি করলো, সে সোজাসুজি কিন্তু একটা রেস্টুরেন্টের দিকে এগিয়ে গেল। So there he tasted the first sweet joys of liberty in the shape of a broiled chicken and a bottle of white wine, followed by a cigar. তো বলছে কি সেখানে সে কি করলো, সেখানে সে টেস্ট করলো ফার্স্ট সুইট জয়স অফ লিবার্টি। লিবার্টি মানে আমরা বলতে পারি যে স্বাধীনতা বা মুক্তি, অর্থাৎ সে মুক্তির প্রথম স্বাদ গ্রহণ করলো আমরা যদি বলি, তো খুব সুন্দর শুনতে লাগছে যে সে মুক্তির স্বাদ গ্রহণ করলো কিসের মাধ্যমে, এই ব্রয়েলড চিকেন এবং একটা হোয়াইট ওয়াইন সেবনের মাধ্যমে কিন্তু সে এই প্রথম মুক্তির স্বাদটা গ্রহণ করলো। এবং ওয়াইন ফলোড বাই এ সিগার, এবং তারপরে কি সে যোগ করলো একটা সিগার। এ গ্রেড বেটার দ্যান দ্য ওয়ান দ্য ওয়ার্ডেন হ্যাড গিভেন। এটা আবার একটু কোয়ালিটিতে কি উন্নত, যেটা এই ওয়ার্ডেন তাকে দিয়েছিল যে সিগারটা, তার থেকে এক উন্নত কোয়ালিটির একটা সিগার কিন্তু সে সেবন করলো বলতে পারি। তো বলছে ফ্রম দেয়ার হি প্রসিডেড লেজারলি টু দ্য ডিপো। সেখান থেকে সে কিন্তু খুবই অলস ভাবে এই বলতে পারি যে ডিপো, যেখানে কিন্তু ওই যানবাহনের ডিপো, অর্থাৎ যেখান থেকে যানবাহন যাত্রা শুরু করে, সেই ডিপোর কাছে কিন্তু সে চলে গেল। হি টসড এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর অ্যান্ড বোর্ডেড দ্য ট্রেন। তো বলছে দেখো হি টসড এ কোয়ার্টার আমরা আগেই বললাম কি যে 4 ভাগের 1 ভাগ, অর্থাৎ যে 4 ভাগের 1 ভাগ সে টাকা কয়েন
তাদের যেখানকার কয়েন ডাইমস যেটা বলা হয়, তো সেই ডাইমস কিন্তু সে কি করলো, একটা অন্ধ মানুষ অথবা অন্ধ প্রতিবন্ধী মানুষের টুপিতে সে ছুঁড়ে দিল এবং সে কিন্তু একটা ট্রেন চড়ে বসলো ট্রেনে। 3 hours set him ডাউন ইন এ লিটল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, এবং 3 ঘন্টা পরে কিন্তু তাকে সেই ট্রেনটা তাকে পৌঁছে দিল কোথায়, একটা ছোট শহরে, এই স্টেট লাইন বর্ডার লাইনের কাছে। He went to the cafe of one Mike Dolan and shook hands with Mike, who was alone behind the bar. সে ওখানে গিয়ে পৌঁছালো একটা ক্যাফেতে, সেই ক্যাফেতে সে দেখা করলো কার সাথে, মাইক ডোলানের সাথে, এবং তার সঙ্গে হ্যান্ডশেক করলো, যে একটা কি বারের পিছনে, অর্থাৎ যে মদ্যপানের যে কাউন্টার গুলো হয় সেই বারের পিছনে কিন্তু সে দাঁড়িয়েছিল, কাউন্টারে সে দাঁড়িয়েছিল। তো বলছে, সরি উই কুড নট মেক ইট সুনার জিমি, মি বয় সেইড মাইক। এখানে কিন্তু মাই বয় অ্যাকচুয়ালি হওয়া উচিত, মি বয় নয়। তো বলছে যে জিমি আমার সন্তান, মানে এটা ভালোবেসে বলছে তাকে, অ্যাকচুয়ালি বলা যায় যে আমরা কিন্তু এর থেকে বেশি তাড়াতাড়ি আর করতে পারলাম না, এই কথাটা কে বলছে, মাইক ডোলান বলছে। বাট we had that protest from the Springfield to buck against the governor nearly bucked. তো বলছে আমরা কিন্তু আমরা এত খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারিনি, কিন্তু আমরা ওই স্প্রিংফিল্ড থেকে কিন্তু এই প্রতিরোধটা শুরু করেছিলাম, যার ফলে গভর্নর কিন্তু তোমার দিকে আবার বেঁকে বসতে পারেন, মানে তোমার সাজা তাকে মুকুব করতে হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। এই স্প্রিংফিল্ডের দিক থেকে আমরা যে প্রচেষ্টা করেছিলাম, যে প্রচেষ্টা স্প্রিংফিল্ড থেকে শুরু করেছিলাম, তার জন্যই কিন্তু গভর্নর তোমার সাজাটা মুকুব করেছে, এই অর্থে এই কথাটা কিন্তু বলা হচ্ছে। দিয়ে বলছে দেখো, ফিলিং অল রাইট, ওকে জিমিকে জিজ্ঞেস করছে যে তুমি ভালো অনুভব করছো? ফাইন জিমি সেইড জিমি। গট মাই কি, জিমি কি বলছে, উত্তর বলছে ফাইন, মানে আমি একদম ঠিক আছি, আমার চাবিটা আছে তোমার কাছে। হি গট হিজ কি অ্যান্ড ওয়েন্ট আপস্টেয়ার্স আনলকিং দ্য ডোর অফ এ রুম অ্যাট দ্য রিয়ার। রিয়ার মানে আমরা বলতে পারি যে তোমরা যদি ফোন, তোমাদের এখনকার বহু প্রিয় জিনিস, তো সেই ফোনে দেখবে ফ্রন্ট ক্যামেরা হয় আর রিয়ার ক্যামেরা হয়, ঠিক আছে? তো সে রিয়ার বলতে আমরা কিন্তু পেছনের দিকটা বুঝি, অর্থাৎ সে যে ক্যাফেটাতে প্রবেশ করেছে, ক্যাফেটার পিছন দিকে, ও দোতলার দিকে সে উঠে গেল চাবিটা নিয়ে, এবং সেই ক্যাফের পিছন দিকটা একটা রুমের দরজাটা কিন্তু সে আনলক করে সেখানে প্রবেশ করলো। এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সবকিছুই সেই রকমই আছে যেমন সে কিন্তু ছেড়ে গিয়েছিল। There on the floor was still Ben Price's collar button that had been torn from that eminent detective shirt band when they had overpowered Jimmy to arrest him. বলছে সেই ফ্লোরের উপর, অর্থাৎ মেঝের উপর এই কয়েকটা বাটন পড়েছিল, যেটা এই বেন প্রাইস অর্থাৎ যে ডিটেকটিভ তাকে ধরেছিল, তার নাম হচ্ছে বেন প্রাইস, সেই বিখ্যাত ডিটেকটিভের শার্ট থেকে, কলার শার্টের বাটনটা কিন্তু শার্ট ব্যান্ডের থেকে কিন্তু ছিঁড়ে গিয়েছিল। কখন ছিঁড়ে, যখন তারা জিমিকে ধরতে এসেছিল, তখন কিন্তু তাদের সঙ্গে ধস্তাধস্তিতে ধাক্কাধাক্কিতে কিন্তু ওই কলার বাটনটা ছিঁড়ে পড়ে গিয়েছিল। বলছে পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস। বলছে জিমি এবার কি করলো, দে ওয়াজ পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, যে দেওয়াল থেকে একটা ফোল্ডিং ভাঁজ করা একটা বিছানা কিন্তু সে টেনে বার করলো। জিমি স্লিড ব্যাক এ প্যানেল ইন দ্য ওয়াল, মানে তারপরে সে কিন্তু একটা হাতল আমরা বলতে পারি সেটাকে কিন্তু সরালো, অর্থাৎ সেটাকে সরিয়ে দিয়ে সে ওখান থেকে একটা কি সুটকেস, একটা ধুলো ভরা সুটকেস কিন্তু সেখান থেকে বের করে আনো, অর্থাৎ সেখানে একটা গোপন দরজা ছিল, সেখান থেকে সে ওই প্যানেলটা সরিয়ে দিয়ে সে ওইখান থেকে একটা সুটকেস, ধুলো মাখা সুটকেস কিন্তু বের করে আনলো। He opened this and gazed fondly at the finest set of burglar's tool in the east, এবং সেই সুটকেসটার মধ্যে কি ছিল, ফাইনেস্ট সেট অফ বার্গলার্স, অর্থাৎ চুরি করার যে যন্ত্রপাতি গুলো হয় সেটার খুবই সুন্দর একটা সেট ছিল সেখানে, তার পুরো সরঞ্জামের একটা সেট ছিল, এবং সে সেই দিকে কিন্তু খুবই আগ্রহ সহকারে, খুবই নম্রভাবে সেই দিকেই কিন্তু তাকিয়েছিল। It was a complete set made of specially tempered steel, the latest design in drills, punches, braces and bits, jimmies, clamps and augers, with 2 or 3 novelties invented by Jimmy himself in which he took pride. সেটা কিন্তু সম্পূর্ণ একটা সেট ছিল, অর্থাৎ তার মধ্যে কি বহু ধরনের উন্নত মানের ইস্পাত দিয়ে কিন্তু সেটা স্টিল সেটা তৈরি ছিল, এবং এর মধ্যে কি কি ছিল, ড্রিল অর্থাৎ যে ফুটো করা যে যন্ত্রগুলো হয় সেগুলো ছিল, পাঞ্চেস ছিল অর্থাৎ যে গর্ত করা যে যন্ত্রগুলো হচ্ছে,
এবং ব্রেসেস অ্যান্ড বিটস, তো এই নাট টাইপের যন্ত্রপাতিগুলো হয়, জিমিস, ক্ল্যাম্পস, আউজার্স, 2 or 3 নোভেলটিস, অর্থাৎ দু তিন ধরনের এমন যন্ত্রপাতি ছিল যেগুলো কিন্তু জিমি নিজে মানে তৈরি করেছিল, বা জিমির যেগুলো আবিষ্কার সেই ধরনের জিনিসগুলো ছিল যেগুলোর মধ্যে সে কিন্তু খুবই গর্ব অনুভব করতো। এই সবকিছু মিলে একটা কমপ্লিট সেট কিন্তু চুরি করার জন্য তার কাছে ছিল। বলছে ওভার $900 দে হ্যাড কস্ট হিম টু হ্যাভ মেড অ্যাট এ প্লেস ওয়ার দে মেক সাচ থিংস ফর দিস প্রফেশন, অর্থাৎ $900 বেশি কিন্তু তার কাছে এই জিনিসটার দাম তৈরি করতে, জিনিসটা সে তৈরি করে $900 বেশি দিয়ে কিন্তু সেই জিনিসগুলো তৈরি করেছিল এমন জায়গা থেকে যেখানে কিন্তু জিনিসগুলো তৈরি করা হয়। In half an hour, Jimmy went downstairs and through the cafe. এবং আর ঘন্টা পরে সে এবার রেডি ফেডি হয়ে সে কিন্তু এই স্টেয়ার্স দিয়ে নেমে ক্যাফের মধ্যে দিয়ে চলে যাচ্ছিল। He was now dressed in a tasteful, well-fitting clothes and carried his dusted and clean suitcase in his hand. সে কিন্তু এবার ওই ঢিলাঢালা পোশাক আর পরে নেই, সে কিন্তু খুবই টাইট ফিটিং একটা সুন্দর দেখতে জিনিসপত্র সে কিন্তু ড্রেস কিন্তু সে পরেছিল, এবং তার সাথে কি রয়েছে সে হাতে ক্যারি করছিল কি ওই ধুলো ভরা সুটকেসটা, সেটাকে সে কিন্তু অলরেডি ক্লিন করে ফেলেছে, সেই পরিষ্কার সুটকেসটা নিয়ে কিন্তু সে চলে যাচ্ছিল। বলছে গট এনিথিং অন, আস্কড মাইক ডোলান জেনিয়ালি। ও খুবই আগ্রহ সহকারে কি জিজ্ঞেস করছে নম্র ভাবে যে কোনো কাজ আছে, এরকম ভাবে সে কিন্তু মাইক ডোলান তাকে জিজ্ঞেস করলো যে কোনো নতুন কাজ পেয়েছো, সেই হিসেবে ওকে কিন্তু জিজ্ঞেস করছে। এত ভালোভাবে সেজে গুজে সে যে বেরোচ্ছে, সে কোথায় আছে সেই জানার উদ্দেশ্যে। মি, সেড জিমি ইন এ পাজল টোন। জিমি বা একটু অবাক হয়ে বলছে আমি, I don't understand. I am representing the New York Amalgamated Short Snap Biscuit Cracker and Frizzled Wheat Company. বলছে আমাকে বলছো, আমি তো কিছু বুঝতে পারছি না, আমি কার প্রতিনিধি, কাকে রিপ্রেজেন্ট করছি, কার প্রতিনিধিত্ব করছি এখন? নিউ ইয়র্ক অ্যামালগামেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রেজেলড হুইট কোম্পানি, এই এতবার যে কোম্পানিটার নাম রয়েছে এই কোম্পানিটাকে আমি কিন্তু রিপ্রেজেন্ট করছি, এই কোম্পানিটাকে আমি প্রতিনিধিত্ব করছি, মানে এই কোম্পানির লোক আমি এখন, মানে সে একটা ছদ্মবেশ কিন্তু এখানে গ্রহণ করেছে বলা যেতে পারে। বলছে দিস স্টেটমেন্ট delighted Mike to much an extent that Jimmy had to take a seltzer and milk on the spot. বলছে এই যে লাইনটা সে বললো, এই যে স্টেটমেন্ট, এই বিবৃতিটা যে সে দিল, সে আমি একটা কোম্পানি ছদ্মবেশ যে গ্রহণ করেছে বললো, সেই কথাটা এই মাইককে এতটা পরিমাণে খুশি করলো যে তাকে ওই তৎক্ষণাৎ অন দ্য স্পট তাকে কিন্তু সেলজার অ্যান্ড মিল্ক তাকে সেবন করতে হলো। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস। এবার সেলজার অ্যান্ড মিল্ক কেন? সেলজার মিল্ক বলতে পারি যে এটা সোডা জাতীয় একটা নরম পানীয়, সফট ড্রিঙ্ক, সে কিন্তু কোনোদিন মদ্যপান করে না, হার্ড ড্রিঙ্কস সে গ্রহণ করে না, সেই অর্থে কিন্তু তাকে ওই সফট ড্রিঙ্কসটা তাকে পান করতে হয়েছে। অর্থাৎ সে খুশি হয়ে মাইকডোনাল্ড তাকে কিছু দেবে, তাকে গ্রহণ করতে হবে, কিচ্ছু করার নেই। মাইকডোনাল্ড সে জানতো যেহেতু যে সে হার্ড ড্রিঙ্কস গ্রহণ করে না, সেজন্য তাকে একটা সফট ড্রিঙ্কস দেওয়া হয়েছে, কারণ কি সে কোনোদিনই হার্ড ড্রিঙ্কস টাচ করে না। তো বলছে এ উইক after the release of Valentine 9762, there was a neat job of self-burglary done in Richmond, Indiana with no clue to the author. বলছে এক সপ্তাহ পরে, অর্থাৎ ভ্যালেন্টাইন রিলিজ হয়ে গেল, যেটাতে মুক্তি পেল যখন, তার এক সপ্তাহ পরে কিন্তু এটা খুবই নিখুঁত একটা সিন্দুক ভাঙার ঘটনা ঘটেছিল। কোন রকম ভাবে কাউকে কোন রকম সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ কোন রকম ভাবে কোনো ক্লু না ছেড়ে, কোনো প্রমাণ বা যুক্তি না ছেড়েই কিন্তু সেই জিনিসটা কোন রকম হদিশই পাওয়া যায়নি, এত সুন্দর এত নিখুঁত ভাবে কাজটা করা হয়েছিল। বলছে a scant $800 was all that was secured. বলছে ওইখান থেকে কি একটা ছোট্টখাট্টো অ্যামাউন্টই বলতে পারি, তো স্ক্যান মানে একটু মানে তুচ্ছ হিসেবে বলা হচ্ছে, যে তুচ্ছ খুবই $800 সেখান থেকে কিন্তু জোগাড় করা হয়েছিল। 2 weeks after that, a patented improved burglar-proof safe in Logansport was opened like a cheese to the tune of $1,500. Currencies, securities and silver untouched. তো বলছে দেখো যে 2 সপ্তাহ পরে একটা খুবই কি সেফ প্রুফ, অর্থাৎ বার্গলারি প্রুফ সেফ, অর্থাৎ যে সেফগুলো, যে সিন্ধুকগুলো চুরি থেকে বাঁচবে, মানে চুরি করা যাবে না, ভাঙা যাবে না, সেই ধরনের একটা সেফও কিন্তু খুবই নিপুণ দক্ষতায়
যেন চিজ কেটে বের করে নেওয়ার মতো, যেমন যেমন খুবই সুন্দর স্মুথলি একটা জিনিস চলে আসে, চিজটা কাটা যায় খুবই স্মুথলি, সেরকমই স্মুথলি এই চুরিটা যেন করা হয়েছে, সেই অর্থে কিন্তু এই দুটোকে তুলনা করা, চিজের সঙ্গে বার্গার শেফটা ভাঙার তুলনা করা হচ্ছে এই অর্থে যে দুটোই কিন্তু খুবই স্মুথলি হয়ে যায়। চিজটা কাটতেও কিন্তু সেরকম কোনো রকম আমাদের খাটনির বিষয়টা নেই, এবং খুবই স্মুথলি জিনিসটা দেখতে হয় কাটার পরেও। তো সেরকম বলছে যে খুবই স্মুথলি এই কাজটাও, সিন্দুক ভাঙার কাজটাও কিন্তু খুবই স্মুথলি করা হয়েছে সেই অর্থে বলছে। এবং সেখান থেকে কি $1,500 কারেন্সি কিন্তু সেখান থেকে $1,500 কারেন্সি সেখান থেকে লুট করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচ, সে কিন্তু শুধু টাকাই নেই, সে কিন্তু কোনো রকম বন্ডস, ইলেকট্রাল বন্ডস বা সিকিউরিটিজ অথবা সিলভার যে রূপোর গয়না, মেটালস, এই জিনিসগুলো কিন্তু সে কোনদিন টাচও করে, অর্থাৎ শুধু টাকাই সে চুরি করে। যে দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রক ক্যাচার্স, অর্থাৎ এই যে এই প্রথম দিকে কিন্তু ছোটখাটো যদি চুরি হয় তাহলে কিন্তু খুব বড় গোয়েন্দারা কিন্তু সেই জিনিস থেকে অতটা পুলিশের দ্বারা চোখ পড়ে না। তো এবার কি বলছি, যেহেতু এখানে $1,500 চুরি হয়েছে সেই অর্থে বলা হচ্ছে এই জিনিসটাই কিন্তু আসলে রক ক্যাচার যারা দুর্বৃত্তদের ধরে অর্থাৎ চোর ধরে তাদেরকে কিন্তু, গোয়েন্দাদের কিন্তু আবার আগ্রহ বাড়িয়ে দিল জিনিসটার উপরে। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. তো সেখান থেকে, ক্রেটার মানে আমি আমাদের আগের থেকেই বলে দিই, ক্রেটার মানে কিন্তু কি গর্ভগৃহ যেটাকে বলি, অর্থাৎ এখানে কিন্তু গর্ভগৃহ আমার কথাটা আক্ষরিক অর্থ, গর্ভগৃহ বলতে এখানে কিন্তু বলবো যে সিন্ধুকের ভেতর থেকে, সেই হিসেব করে বলছে যে হঠাৎই এই সময় বলছে একটা ওল্ড ফ্যাশন, একটা পুরোনো দিনের ব্যাংক হঠাৎ করে কিন্তু নিজের থেকে সক্রিয় হয়ে যায় ইন জেফারসন সিটিতে, এবং থ্রি আউট অফ ইটস ক্রেটার, তার গর্ভকথা তার ভিতর থেকে সে কি করছে, সে ভিতর থেকে ছুড়ে দিচ্ছে কি অ্যান ইরাপশন অফ ব্যাংক নোটস অ্যামাউন্টিং টু $5,000, $5,000 তার নিজের থেকে যেন অগ্নুৎপাতে ইরাপ্ট করেছে, অর্থাৎ বাইরে ছড়িয়ে দিচ্ছে $5,000। অর্থাৎ এটাও কিন্তু তোমরা খুব ভালো কথা বলছো, লেখক কিন্তু খুব সুন্দরভাবে জিনিসটা দেখিয়েছেন। কোনো ব্যাংকের সিন্ধুক তো নিজের থেকে কোনোদিন টাকা বিলি করে দেবেন, অর্থাৎ তিনি বলতে চাইছেন কি যে এতটা নিখুঁতভাবে কেউ চুরি করেছে, অর্থাৎ কেউ জিনিস করেছে যেন তার মধ্যে থেকে $5,000 তার গর্ভগৃহ থেকে, তার ভিতর থেকে কিন্তু যেন উন্মুক্ততার মতো তুলে নেওয়া হয়েছে জিনিসটাকে, সেই অর্থে কিন্তু এই কথাটা বলা হচ্ছে। The losses were now high enough to bring the matter up into Ben Price's class of work. এই এত ক্ষতির যে পরিমাণটা, অর্থাৎ 5,000, 1,500, 800, এই ক্ষতির পরিমাণ এতটা বেশি হয়ে যাচ্ছে এই সময় যে কিন্তু এই জিনিসটা, এই ম্যাটারটা এবার কিন্তু বেন প্রাইসের মতো প্রসিদ্ধ ডিটেকটিভের নজরে কিন্তু চলে আসছে, অর্থাৎ সেই একটু বড় মাপের ডিটেকটিভ, সে বড় মাপের একটু গোয়েন্দা, অর্থাৎ ছোটখাটো কেসে সে কিন্তু নিজের মনোনিবেশ করেন, অর্থাৎ যেহেতু এখানে অ্যামাউন্টটা অনেকটা বেড়ে যাচ্ছে, লসের পরিমাণটা অনেকটা বেড়ে যাচ্ছে, এর ফলে কিন্তু এই জিনিসটা ওই বেন প্রাইস এবং স্বনামধন্য গোয়েন্দার নজরে কিন্তু পড়ে যাচ্ছে। By comparing notes, a remarkable similarity in the methods of the burglary was noticed. তো বলছে সবকিছু পর্যালোচনা করে সে কি দেখতে পাচ্ছে যে এই যে মেথড, সে প্রক্রিয়াটার মাধ্যমে যে বিভিন্ন ধরনের প্রক্রিয়া অনুসরণ করে যে চুরিগুলো করা হয়েছে তার মধ্যে কিন্তু একটা সিমিলারিটি, একটা প্যাটার্ন, একটা সাদৃশ্যতা লক্ষ্য করা যাচ্ছে, যে এই চুরিগুলো কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে যে একজনই করেছে। Ben Price investigated the scenes of the robberies and was hard to remark, "That's Dandy Jim's Valentine's autograph." বেন প্রাইস কিন্তু এই জায়গাগুলো, এই যে জায়গায় চুরিগুলো হয়েছে সেই জায়গাগুলোকে খুব ভালো করে তদারকি করছেন, ইনভেস্টিগেট করছেন, সেখান থেকে তাকে বলতে শোনা যাচ্ছে কি যে এই সব কিছুই দ্যাট ড্যান্ডি জিম ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ, এটা কিন্তু ড্যান্ডি বলতে আমরা বলতে পারি যে একটুখানি শৌখিন, তো বাবু কথাটা আমরা বাংলাতে বলি বাবু বলতে পারি, যে তাকে কিন্তু একটু তাচ্ছিল্য করে, একটু কৌতুক করে কিন্তু বলছে ও এটা তাহলে ওই জিমি ভ্যালেন্টাইন, ওই ফুল বাবুরই কাজ, ওই বাবুরই কাজ, এই রকম ভাবে তাকে কিন্তু এই রিমার্কটা, এই প্রতিবেদনটা করতে দেখা যাচ্ছে, এই কথাটা বলতে কিন্তু তাকে শোনা যাচ্ছে। বলছে হি রিজিউমড হিজ বিজনেস, সে আবার কিন্তু নিজের কাজ শুরু করে, অর্থাৎ সে যে আবার চুরি করছে এই কথাটাই কিন্তু এখানে বলা হচ্ছে। Look at the combination knob jerked out as easy as pulling up a radish in wet weather.
বলছে দেখো কি সুন্দর করে কম্বিনেশন যে নবটা ছিল, যে কম্বিনেশন যে হাতলটা ছিল, যন্ত্র ছিল, সেটাকে খুব সুন্দর জার্ক অর্থ চেনে টেনে তুলে নেওয়া হয়েছে খুব সুন্দর হবে, অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ এ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। যেন কোনো ভিজে মাটির থেকে মূলো যেমন সুন্দরভাবে উঠে চলে আসে, তুলে নেওয়া যায়, সেরকমই খুব সুন্দর হবে এখানে তালার মধ্যে কিন্তু কম্বিনেশনটা, ওই নবটাকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে নেওয়া হয়েছে। হি হ্যাজ গট দ্য ওনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। তার কাছে এমন ধরনের ক্ল্যাম্পস আছে, তার এমন ধরনের সাঁড়াশি আছে বলতে পারি, যেটা এই কাজটা করতে পারে। সুন্দর জিনিস তুলতে গেলে কিন্তু একটা খুব সুন্দর যন্ত্রেরও দরকার পড়ে। তো সেই ক্ল্যাম্পস যন্ত্র, সাঁড়াশি টাইপের যে যন্ত্রগুলো হয়, তো সেই যন্ত্রটা কিন্তু একমাত্র জিমির কাছেই আছে। এই কথাটাই কিন্তু বেন প্রাইস বলতে চাইছেন, যে সেই তাহলে নিশ্চয়ই এই জিনিসটাকে তুলেছে। তো ক্ল্যাম্পস গুলো দিয়ে এই নবটাকে কিন্তু তুলে নিয়েছে সুন্দর করে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ টামলার্স ওয়ার পাঞ্চড আউট। এবং ভালো করে দেখো যে কত সুন্দর করে ওই যে তালার যন্ত্রাংশগুলি ছিল, তালার মধ্যে যন্ত্রাংশগুলি থাকে, সেই টামলার্স গুলোকে খুব সুন্দরভাবে তুলে ফেলা হয়েছে, খুব নিখুঁত ভাবে তুলে ফেলা হয়েছে। জিমি হ্যাজ নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। জিমির কখনো কিন্তু একটার বেশি গর্ত করার প্রয়োজনই পড়ে না, কারণ জিমি ভ্যালেন্টাইনের কাজ সম্পর্কে বা প্রক্রিয়া পদ্ধতি সম্পর্কে বেন প্রাইস আগে থেকেই কিন্তু খুবই পরিচিত ছিলেন। তো সেই অর্থে কিন্তু বেন প্রাইস বলতে পারছেন কি, যে এই যে লক্ষ্য, এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে, এই যে প্রমাণগুলো তিনি দেখতে পাচ্ছেন ইনভেস্টিগেট করার সময়, যে এত সুন্দর করে নবটা তুলে নেওয়া হয়েছে, এত সুন্দরভাবে পাঞ্চেস গুলো দিয়ে ইউজ করে টাম্বলার গুলোকে খুব সুন্দরভাবে পাঞ্চ আউট করে নেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। বলছে এই যে নিখুঁততাটা রয়েছে এই যন্ত্রপাতিগুলো, এগুলো এত যন্ত্রপাতিগুলো যে দিয়ে যে করা হয়েছে, সেইগুলো কিন্তু শুধু জিমির কাছে আছে। অর্থাৎ এখান থেকে বুঝতে পারছেন তিনি কি, যে জিমি এইটা সুন্দর করে, এত সুন্দর করে কাজটা কিন্তু জিমি করতে পারে, অন্য কারো পক্ষে করা কিন্তু সম্ভব না। সেই অর্থে তিনি বলছেন যে এত সুন্দরভাবে যে কাজটা করে, এটা তাহলে জিমিরই কাজ। সেই এইখান থেকে তিনি কিন্তু রিমার্ক দিচ্ছেন যে কি, এটা জিমিরই একমাত্র চিহ্ন, জিমিরই কাজ। তো আজকে আমাদের ফার্স্ট ডেতে আমরা এই জিমি ভ্যালেন্টাইনের এই প্রথম দুপাতাই শেষ করলাম। এখনো অনেকটাই বাকি রয়েছে, আমরা নেক্সট ভিডিওতে আবার এটাও আরো দুটো পার্টে আশা করি আমরা শেষ করে ফেলতে পারবো। তো তোমাদের এই ফার্স্ট পার্টটুকু কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। এবং নেক্সট পার্টটা খুব শীঘ্রই নিয়ে আসছি, নেক্সট পার্টে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে।